হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কারণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে, একইভাবে বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা চলে আসে। সো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, কারণ আজকের ক্লাসটা দেখলে তোমার এই জায়গা থেকে, অর্থাৎ আজকে যে টপিকটা পড়াবে তোমাদের শাহিন ভাইয়া, সেইখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তুমি কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। সো আজকে ক্লাসটা সম্পূর্ণ দেখার পর ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমাদের উৎসাহ বাড়ে, এজন্য আমরা কিন্তু নতুন নতুন ক্লাস তৈরি করার উৎসাহটা পাই। এজন্য অবশ্যই কমেন্ট করে বলবা ক্লাসটা কেমন লাগছে। তো ঠিক আছে, তাহলে শাহিন ভাইয়া আপনি তাহলে আজকে ওদের ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দেন। তো আমি ঠিক আছে এখন তাহলে চলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে যে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রাব্যতা নিয়ে। সো দ্রাব্যতা নিয়ে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় চলে আসবে। সো দ্রাব্যতা রিলেটেড বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা খুব সহজে সলভ করার জন্য প্রথমে দ্রাব্যতার একটা সূত্র আছে, সেই সূত্রটা সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। তো সূত্রটা কি? সূত্র হলো যে দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো দ্রাব্যতা এস সমান দ্রব্যের ভর গ্রামে নিতে হবে, নিচে দ্রাবকের ভর গ্রামে নিতে হবে, গুণন 100 সমান বা এস সমান লেখা যায় এম বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম গুণন 100। তাহলে উপরে এই ছোট হাতের এম দ্বারা বোঝা হলো দ্রব্যের ভর, আর নিচে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, এই সম্পূর্ণটুকু দ্বারা বোঝা হলো দ্রাবকের ভর। সো এটা যদি বুঝতে চাও তাহলে এটা তোমাকে এই চিত্রের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবা। ধরো না একটা দ্রব্যের মধ্যে দ্রাবক আছে, দ্রব্য আছে এবং দ্রবণ আছে। তো এখানে মনে রাখবে যে দ্রব্যকে প্রকাশ করা হয় ছোট হাতের এম দ্বারা, আর দ্রবণকে প্রকাশ করা হয় বড় হাতের এম দ্বারা। দ্রাবক প্লাস দ্রব্য সমান কি হয়? দ্রবণ হয়। তাহলে এখান থেকে আমরা দ্রাবক সমান কি লিখতে পারবো? দ্রবণ মাইনাস দ্রব্য। তাহলে দ্রাবক সমান দ্রবণকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, আর দ্রব্যকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তো এই জিনিসটা যদি বুঝতে চাও, আমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায় যে একটা দ্রবণের ভিতরে কোনটা দ্রাবক কোনটা দ্রব্য। তো এটা যদি বুঝতে চাও তাহলে তুমি সহজেভাবে বুঝতে পারো। ধরে নাও তুমি একটা শরবত নিয়েছো, তুমি কি শরবত নিয়েছো? চিনি শরবত। তাহলে কি থাকবে? চিনি থাকবে প্লাস আমাদের কি থাকবে? পানি থাকবে। তো এখন যদি তোমাকে বলা হয় যে এখানে শরবত আছে, চিনি আছে এবং পানি আছে, এখানে কোনটা কি, অর্থাৎ কোনটা দ্রবণ কোনটা দ্রব্য কোনটা দ্রাবক। তো এটা বোঝার সহজ টেকনিক যে অবশ্যই যেটা আমাদের দ্রবণ তৈরি হচ্ছে সেটা হলো কি আমাদের দ্রবণ, অর্থাৎ শরবতটা হলো দ্রবণ। এখন সবচেয়ে বেশি কনফিউশনের জিনিসটা হলো যে কোনটা আমরা দ্রাবক নিব কোনটা দ্রব্য নেব, এটা নিয়ে বেশি আমাদের প্রবলেম হয়। তো এটা মনে রাখার টেকনিকটা এভাবে মনে রাখবা যে দ্রাবকে দেখো 3টা অক্ষর, দ্রব্যে 2টা অক্ষর। তাহলে দ্রাবকে যেহেতু অক্ষর সংখ্যা বেশি, তাহলে দ্রব্যের ভিতরে যার পরিমাণ বেশি সেটা হবে দ্রাবক। তাহলে দেখো শরবতের ভিতরে চিনি আর পানি, এটা হচ্ছে কার পরিমাণ বেশি থাকে? সাধারণত পানির পরিমাণ বেশি থাকে। যেহেতু পানির পরিমাণ বেশি থাকে এই জন্য পানিটা কি হবে? দ্রাবক হবে। আর এটা যদি দ্রাবক আর একটা কি হবে? দ্রব্য। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে দ্রবণ সমান দ্রব্য প্লাস দ্রাবক। তো এখানে আমাদের মাঝে মধ্যে দ্রাবক, তাহলে কি হবে? যে দ্রাবক সমান কি লেখা যাবে? দ্রাবক সমান হবে দ্রবণ মাইনাস দ্রব্য। তাহলে এখানে দ্রবণকে প্রকাশ করা বড় হাতের এম দ্বারা, দ্রব্যকে প্রকাশ করা ছোট হাতের এম। এই জন্য দ্রাবক সমান বলা হয় বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। এর জন্য কিন্তু এখানে মেনলি দ্রাবকের যে ভর সেটাকে প্রকাশ করা হয়েছে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। সো এই কনসেপ্টটা একটু ভালোভাবে ক্লিয়ার ধারণা রাখবা, তাহলে কিন্তু ম্যাথগুলো খুব সহজে তুমি সলভ করতে পারবা। সো এখন আমরা এই যে সূত্রটা শিখলাম, এই সূত্র দিয়ে কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করব, কারণ কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করলে এই সূত্রটা সম্পর্কে ক্লিয়ার আমাদের ধারণাটা হয়ে যাবে। তো দেখো প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনে কি দেওয়া আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে, দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করবো? তাহলে এই ধরনের ম্যাথ আসলে প্রথম তোমার যেটা কাজ হবে, আগে তুমি প্রদত্ত কোশ্চেন পড়ে যে তথ্যগুলো জানতে পারলা সেই তথ্যগুলো আগে সাইডে লিখে নিবা। কারণ তথ্যগুলো যদি সাইডে লিখতে পারো তাহলে কোন সূত্র পড়বে সেটা তুমি খুব সঠিকভাবে নির্ণয় করতে পারবা। তো প্রথমে এখানে কি দেওয়া আছে যে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রবণ দেওয়া আছে, তাহলে দ্রবণকে কি দ্বারা প্রকাশ করা হয়? মনে রাখবো যে দ্রবণকে প্রকাশ করা হয় বড় হাতের এম দ্বারা। সেটা আমাদের কোথায় আছে? 150 গ্রাম। এটাকে কিন্তু গ্রামেই রাখতে হবে, কারণ মনে রাখবো এটাকে সবসময় কি রাখতে হয়? গ্রামেই রাখতে হয়। তারপর দেখা আছে কি যে 25 গ্রাম দ্রব্য। তাহলে দ্রব্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? মনে রাখবো যে দ্রব্যকে প্রকাশ করা হয় কি দ্বারা? ছোট হাতের এম দ্বারা। এটা আমাদের কোথায় আছে? 25 গ্রাম। তো আমাদের বের করতে বলছে কি? দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? দ্রাব্যতাকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে এস ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে কোন সূত্র ফেলবো? তাহলে যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দ্রবণ দেওয়া আছে, আমাদের এখানে কি দেওয়া আছে? দ্রব্য দেওয়া আছে, আমাদের দ্রাব্যতা বের করতে বলছে। তাহলে আমরা একটা এস সমান সূত্র পড়ছি কি যে এস সমান ছোট হাতের এম বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম গুণন 100। তাহলে এই সূত্র ফেলবো যে কি ছোট হাতের এম বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম গুণন 100।
এখন মানগুলোকে বসাই, তাহলে উপরে ছোটো হাতের এম মানে কত 25, বড় হাতের এম মানে কত 150, মাইনাস ছোটো হাতের এম কত আমাদের এখানে 25 গুণন কত 100। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এস এর যে মান আসবে সেটা আসবে 20, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং মনে রাখবো যে দ্রাব্যতা সাধারণত কোনো একক হয় না। তারপর দেখো তার পরের কোশ্চেনটা যদি সলভ করি, তাহলে পরের কোশ্চেনে কী দেওয়া আছে যে কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, এই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, দ্রাব্যতাটা নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথটা যদি সলভ করতে চাই, প্রথম আমাদের যেটা কাজ হবে, আগে আমরা তথ্যগুলো লিখে নিই যেখানে কী কী দেওয়া আছে। তো তথ্যগুলো লিখতে পারলে কিন্তু আমাদের সূত্রটা খুব সহজে বুঝতে পারবো কোনটা পড়বে। প্রথমে দেওয়া আছে 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণ, তার মানে এখানে আমাদের দ্রবণটা দেওয়া আছে, দ্রবণ। তাহলে দ্রবণকে কী প্রকাশ করে, বড় হাতের এম, সেটা আমাদের কত দেওয়া আছে 75 গ্রাম। তারপর দেওয়া আছে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডটা কি, যেহেতু এটা লবণ হিসেবে কাজ করতেছে আর দ্রবণের ভিতরে সাধারণত লবণ পরিমাণে কম থাকে, তাহলে এটা দ্বারা সাধারণত বোঝাচ্ছে দ্রবকে। তাহলে এটা আমাদের কি কাকে বোঝাচ্ছে, দ্রবকে বোঝাচ্ছে। দ্রবকে ছোটো হাতের এম দ্বারা প্রকাশ করে, সেটা আমাদের দেওয়া আছে কত 20 গ্রাম। তো আমাদের বের করতে বলছে কি দ্রাব্যতা, আমাদের বের করতে বলছে কি দ্রাব্যতা। দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করে, এস ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে আমরা কোন সূত্র বলবো, তাহলে একটু আগে আমরা যে দ্রাব্যতা নির্ণয়তে একটা সূত্রই শিখছি, সেই সূত্রটা এখানে ফেলবো। সূত্রটা কি, যে এস সমান সমান ছোটো হাতের এম বাই বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম গুণন কত 100। তাহলে এখন দেখো তো কি ছোটো হাতের এম এর মানটা কত দেওয়া আছে 20, তাহলে এখানে 20 বসাই দিলাম। বড় হাতের এম মান কত আমাদের 75 মাইনাস ছোটো হাতের এম কত 20 গুণন কত 100। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এস এর যে মান আসবে সেটা আসবে 36.36, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে অবশ্যই প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়বা, পরপর কোশ্চেনে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো সাইডে লিখে নিবা, পরবর্তীতে সেই তথ্য সম্পর্কিত যেই সূত্রটা জানো সেই সূত্রটা লিখবা, সূত্রে ইনপুট দিবা, ক্যালকুলেশন করবা, খুব সহজে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। তো এইভাবেই কিন্তু তোমাকে এই ম্যাথগুলো সলভ করতে হবে। এখন আমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে কক্ষ তাপমাত্রায় 165 গ্রাম দ্রবণে 55 গ্রাম দ্রবীভূত আছে, দ্রবণটি শীতল করলে 7 গ্রাম দ্রব তলানি আকারে জমা পড়লো, এই অবস্থায় দ্রাব্যতা কত হবে, সেই দ্রাব্যতার আমাদের নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে আগে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নেব, যেখানে আমাদের কী কী দেওয়া আছে। তো প্রথমে আমাদের কী দেওয়া আছে যে কক্ষ তাপমাত্রায় 165 গ্রাম দ্রবণ, তার মানে প্রথমে আমাদের দেওয়া আছে কি দ্রবণ দেওয়া আছে। সো দ্রবণকে কী দ্বারা প্রকাশ করে, এম দ্বারা প্রকাশ করে, বড় হাতের এম দ্বারা, সেটা কত দেওয়া আছে 165 গ্রাম, এবং এটাকে কিন্তু অবশ্যই গ্রাম এককেই রাখতে হবে। তাহলে দেওয়া আছে 55 গ্রাম দ্রব, তাহলে যেহেতু দ্রব দেওয়া আছে তো দ্রবকে প্রকাশ করা হয় কী দ্বারা, ছোট হাতের এম দ্বারা, সেটা আমাদের কত দেওয়া আছে যে 55 গ্রাম দেওয়া আছে। ওকে ফাইন। তারপর বলছে কি যে 5 গ্রাম দ্রব তলানি আকারে জমা পড়ে। তো মনে রাখবা দ্রাব্যতা যখন নির্ণয় করবা তখন যেটা তলানিতে পড়বে, যতটুকু মান বা যতটুকু পরিমাণ তলানিতে পড়বে সেটাকে বাদ দিতে হবে, বাদ দিলেই আমরা কিন্তু দ্রাব্যতাটা পাবো। সেই তলানিটাকে তোমাকে হিসাবে ধরা যাবে না, তাহলে তলানিটাকে বাদ দিবে, তাহলে বাদ দিতে হবে। তাহলে লিখবো কি যে তলানি পড়ার পর আমাদের কিন্তু দ্রব্য থাকবে। তো তলানি পড়ার পর অর্থাৎ তলানিকে বাদ দেওয়ার পরে একটা দ্রব্য থাকবে, সেই যে দ্রব্য সেটাকে প্রকাশ করা এক্স দ্বারা, সেই এক্স এর মানটা আমাদের কত হবে, আগে ছিল কত 55, সেই 55 থেকে কতটুকু আমাদের তলানি পড়ছে 7 গ্রাম, তাহলে 7 গ্রামকে বিয়োগ করলে আমাদের কত থাকবে 48 গ্রাম। তাহলে এটা হলো আমাদের কি তলানি পড়ার পরে, অর্থাৎ আগে ছিল 55, সেই 55 থেকে 7 গ্রাম তলানি পড়ছে, তাহলে সেই তলানিটাকে বাদ দেওয়ার পরে আমাদের যতটুকু থাকে সেটা তলানি পড়ার পর যে দ্রব্য সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করবো। তো আমাদের বের করতে বলছে এখানে কি দ্রাব্যতা, আমাদের বের করতে বলছে দ্রাব্যতা এস ইকুয়াল টু হোয়াট। তাহলে দ্রাব্যতার একটা সূত্র পড়ছে কি, দ্রাব্যতা এস সমান পড়ছি এম বাই ছোট হাতের এম বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম গুণ 100%। তাহলে এখানে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা কি হবে দেখো, কখনো দেখো যে কোনো একটা দ্রবণে এই টাইপের ম্যাথগুলো আছে যে একটা দ্রব্য আগে ছিল, পরবর্তীতে কিছুটুকু তলানি পড়ে গেছে, সেই তলানিকে বাদ দেওয়ার পরে যদি আবার আমার তলানি পড়ার পরে যে নতুন একটা যদি আমরা দ্রব্য পাই, সেক্ষেত্রে সূত্রটা হবে কি যে এস সমান এক্স বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের গুণন 100%। তো এইখানে আমাদের জিনিসটা কি তাহলে মনে রাখবো, তাহলে যদি কখনো আমি আবার বলতেছি যদি এই টাইপের কোনো ম্যাথ পাও যে একটা দ্রব্য দেওয়া আছে, সেই দ্রব্য থেকে কিছু পরিমাণ তলানি পড়ে গেছে, সেই তলানিকে বাদ দেওয়ার পর আবার নতুন করে যদি দ্রব্য পাওয়া যায়, তাহলে এই যে ছোট হাতের এম আছে, এম এর পরিবর্তে এই জায়গায় নতুন যে দ্রব্য পাওয়া যাবে, অর্থাৎ তলানিকে বাদ দেওয়ার পর যে দ্রব্য পাওয়া যাবে সেটাকে উপরে এক্স আকারে লিখতে হবে, এবং এই অঙ্কটা কিন্তু এভাবেই সলভ করতে হবে। তাহলে এখানে যদি এক্স এর মানটা বসে তাহলে এক্সটা আমাদের কত, এক্স কত হলো 48,
এখন এখানে বড় হাতের এম এর মান কত, অর্থাৎ দ্রবণটা হলো 165 মাইনাস ছোট হাতের এম মানে হলো, অর্থাৎ প্রথমে যেটা ছিল ধ্রুব, অর্থাৎ তলানিটাকে বাদ দেওয়া ছাড়াই আমাদের যে দ্রব্যটা ছিল সেটা আমরা নিব এখানে কত 55 গুণন কত 100। তাহলে এখন যদি এখান থেকে হিসাব করি তাহলে এস এর যে মান আসবে সেটা আসবে যে 43.63, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাকে এইভাবে হিসাব করতে হবে। তারপর দেখো তারপরে কোশ্চেনে কি দেওয়া আছে, দেওয়া আছে যে 500 ডিগ্রি দেওয়া আছে কি 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি পদার্থের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 50 গ্রাম অবশেষ পাওয়া গেল, এ উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে এইটা আমরা কীভাবে করবো, তাহলে এটা যখন আমরা সলভ করবো তাহলে এখানে আমরা কী কী দেওয়া আছে আগে আমরা লিখি। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে কি এখানে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তাহলে দ্রবণ দেওয়া আছে মানে কি বড় হাতের এম দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে আমাদের 100 গ্রাম। তারপর দেওয়া আছে কি 50 গ্রাম অবশেষ পাওয়া গেল, তাহলে 50 গ্রাম কিন্তু অবশিষ্ট সেই দ্রবণেই পাওয়া গেল। তো যেহেতু পাওয়া গেছে তাহলে এখানে যেহেতু আগে আমাদের কোনো দ্রব্য দেওয়া নাই তাহলে এখানে কিন্তু আগের মতো বিয়োগ করা যাবে না, তাহলে এই 50 গ্রামটাকে আমাদের দ্রব্য হিসাবে কাউন্ট করতে হবে, অর্থাৎ ছোটো হাতের এম আকারে ধরতে হবে। তাহলে এম সমান কত 50। ওকে, তাহলে আমাদের বের করতে বলছে কি দ্রাব্যতা এস ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে আমরা কোন সূত্র ফেলবো, তাহলে ওই সূত্রই ফেলবো যে এস সমান ছোটো হাতের এম বাই বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম গুণন 100। তাহলে এখন মানগুলোকে বসে ছোটো হাতের এম মান কত 50, নিচে কত আমাদের 100 মাইনাস 50 গুণন কত 100। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এস এর যে মান সেটা কত আসবে 100 আসবে, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে এটার ক্ষেত্রে দেখো অর্থাৎ আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্যটা কোথায়, এখানে কিন্তু অবশেষ পড়ছে, কিন্তু এখানে যেহেতু আগে আমাদের এই অঙ্কটাতে পরের অঙ্কটাতে আগে যেহেতু কোনো দ্রব্য দেওয়া নাই এর জন্য কিন্তু আগের মতো আমরা বিয়োগ করতে পারি না, কিন্তু প্রথম অঙ্কটাতে কিন্তু আগে আমাদের একটা দ্রব্য দেওয়া ছিল সেই দ্রব্য থেকে 7 গ্রাম তলানি পড়ছে, এর জন্য যতটুকু তলানি পড়ছে সেটাকে বাদ দিয়ে নতুন একটা যে দ্রব্য সেই এক্সট্রা বের করার পর সেই এক্সট্রা বসাই দিয়ে কিন্তু আমরা এই ম্যাথটা করছি। কিন্তু পরবর্তী অঙ্কটাতে যেহেতু আমাদের প্রথমে কোনো জাস্ট দ্রবণ দেওয়া ছিল বা দ্রব্য দেওয়া ছিল না এর জন্য এটাকেই আমরা এম ধরে নিব এবং এম ধরে কিন্তু জাস্ট এম বসাই দিয়ে কিন্তু ম্যাথটা সলভ করবো। সো এই কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকবা, এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষা আসলে এভাবে কিন্তু তোমাকে সলভ করতে হবে। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 110 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.15 আপেক্ষিক গুরুত্বের কোনো পদার্থের 20.7 গ্রাম দ্রবীভূত আছে। তো আমাদের কোশ্চেন বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্যের দ্রাব্যতাটা কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কিভাবে সলভ করতাম, এটা সলভ করার জন্য প্রথমে দেখতে হবে যে এখানে আমাদের কী কী দেওয়া আছে। তো প্রথমে আমাদের কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 110 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণ। তাহলে এখানে আমাদের জলীয় দ্রবণ মানে দ্রবণ এম এর মানটা দেওয়া আছে, আর এখানে আপেক্ষিক গুরুত্বটা দেওয়া আছে 1.15, আবার এখানে আমাদের 20.7 গ্রাম এটা আমাদের কী দেওয়া আছে দ্রব্য দেওয়া আছে। সো সেখান থেকে আমাদের এস এর মানটা বের করতে হবে। তো এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে একটা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে যে সাধারণত আমরা জানি যখন আমরা দ্রাব্যতা বের করি সেই দ্রাব্যতাগুলোকে সবগুলোকে গ্রাম এককে বের করতে হয়। তো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে যে দ্রবণটা দেওয়া আছে সেটা মিলিলিটার দেওয়া আছে, তাহলে মিলিলিটার থেকে আগে তোমাকে কোথায় যেতে হবে, গ্রামে যাইতে হবে। তাহলে মিলিলিটার থেকে কীভাবে গ্রামে যাবা, সো এটা যাওয়ার জন্য একটা সূত্র আছে যে আমরা জানি যে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব রো সমান m/v। তাহলে আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা ফেলার মাধ্যমে আমরা কি করব, এই যে মিলিলিটার থেকে আমরা গ্রামে যাব। তাহলে কীভাবে যেতে পারি, যে রো সমান আমরা কি জানি যে m/v। তাহলে এখানে এম বলতে আমাদের বড় হাতের এমটাকে বোঝাচ্ছে, তাহলে বড় হাতের অর্থাৎ দ্রবণ এম সমান কী হবে রো ভি। তার মানে এখন আমাদের দ্রবণটা যদি এমটা বের করতে চাই তাহলে আমাদের এখানে রোর মানটা কত দেওয়া আছে, রোর মানটা দেওয়া আছে 1.15 গুণন ভির মানটা কত দেওয়া আছে 110। এখন যদি এখান থেকে গুণ করি তাহলে আমাদের যে দ্রবণটা যেটা বের হবে, দ্রবণ বড় হাতের এম সমান আসবে যে 126.5 গ্রাম। তো এইভাবে কিন্তু আমরা গ্রামটা বের করে নিতে পারবো। অর্থাৎ যেহেতু আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে সেই আপেক্ষিক গুরুত্ব এবং যে আয়তন আছে সেটার কনসেপ্ট দিয়ে আমরা সূত্র ফেলার মাধ্যমে কিন্তু দ্রবণটা আমরা কিসে নিলাম, গ্রামে বের করে ফেললাম, কারণ আমাদের এই সূত্র প্রয়োগ করার সময় আমাদের গ্রামেই রাখতে হবে। তারপর যদি এখানে 20.7 দেওয়া আছে এটা আমাদের কিন্তু দ্রব্য দেওয়া আছে, তাহলে দ্রব্য মানে কি ছোট হাতের এম দেওয়া আছে, কত দেওয়া আছে আমাদের যে 20.7 গ্রাম। তো আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে দ্রাব্যতা। তাহলে লিখবে দ্রাব্যতা এস ইকুয়াল টু হোয়াট। তো এখানে কোন সূত্র বলবো, তাহলে আমরা দ্রাব্যতা যে সূত্র প্রথম থেকে শিখে আসছি সেই সূত্রটা ফেললে কিন্তু ম্যাথটা সলভ হয়েছে। আমরা কি জানি এস সমান ছোট হাতের এম বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম গুণন 100। তাহলে ছোট হাতের এম এর মানটা কত দেওয়া আছে আমাদের এখানে 20.7, বড় হাতের এম এর মানটা কত ধরলাম যে 126.5, ছোট হাতের এম এর মান কত 20.7 গুণন কত
100। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের এস এর যে মান সেটা আসবে কত, যে 19.56 এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে আর যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ভির সাথে আপেক্ষিক গুরুত্বকে গুণ করার মাধ্যমে আমরা দ্রবণটা আমরা বের করে ফেলবো গ্রামে এবং তারপর সূত্র ফেলার মাধ্যমে এইভাবে কিন্তু খুব সহজে আমরা সলভ করে নেব এবং এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় চলে আসে। এই জন্য অবশ্যই এই টাইপের ম্যাথ আসলে তুমি এইভাবেই সঠিকভাবে সলভ করবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্নটা দেওয়া আছে যে 75 মিলিলিটার ফুটন্ত পানিতে 50 গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত করা হলো। দ্রবণের উষ্ণতা যদি 20 ডিগ্রি সেলসিয়াস এ আসলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে এটা আমাদের বের করতে বলছে। এবং এখানে আরেকটা ক্লু দেওয়া আছে কি, যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লেড নাইট্রেটের দ্রাব্যতা দেওয়া আছে 54.4 ও পানির ঘনত্ব দেওয়া আছে 1। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো? তাহলে এটা যদি সলভ করতে চাই তাহলে প্রথমে আমাদের যেটা কাজ হবে, যেখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নিই। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 75 মিলিলিটার ফুটন্ত পানি, তার মানে পানির যে পরিমাণটা সেটা আমাদের দেওয়া আছে, কিন্তু এটা আমাদের দেওয়া আছে কি মিলিলিটারে, কিন্তু আমাদের উচিত হবে মিলিলিটার থেকে সবসময় আমাদের কিসে নেওয়া, গ্রামে নেওয়া, কারণ দ্রাব্যতাটা মিলিগ্রামের সাথে সম্পর্কযুক্ত। তাহলে গ্রামে আমরা কীভাবে নিব? সো গ্রামে নেওয়ার জন্য তুমি যেটা হেল্প নেবে সেটা হলো যে একটা সূত্র হেল্প নেবে, সেটা হলো রো সমান সমান m/v। অর্থাৎ রো মানে কি ঘনত্ব, এম মানে কি ভর, ভরটা আসবে গ্রামে, আর বিটা যদি আমরা কি মিলিলিটারে রাখি তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি এম বের করতে চাই অর্থাৎ গ্রামে বের করতে চাই তাহলে আমরা কি করব, এই রোর সাথে বিটাকে গুণ করে দিলে আমরা কি হয়ে যাবে, গ্রামে বের হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখানে 75 মিলিলিটার আছে, তার 75 মিলিলিটার পানি, তো এটাকে আমাদের কি, এটা সমস্যা পানি সমস্যা কি লিখতে পারি, পানি মানে কিন্তু একটা দ্রাবক। তো দ্রাবককে কি লেখা যায়, আমরা পড়ছি যে দ্রাবক সমস্যা লেখা যায় বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। তার মানে পানি মানে কি, বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। তো এটা আমরা কীভাবে করবো, আমরা যেখানে ঘনত্বটা আছে, ঘনত্ব কত 1, 1-এর সাথে আমরা কি করব, এই 75কে গুণ করে দেবো, গুণ করলে এটা চলে যাবে কিসে, যেহেতু মিলিলিটার আছে, মিলিলিটার থাকলে সেটা চলে যাবে কিসে, গ্রামে। তার মানে লিখতে পারি কত, 75 গ্রাম। তার মানে এখানে দেওয়া আছে যে 50 গ্রাম লেড নাইট্রেট। তাহলে এখানে আমাদের এটা কি দেওয়া আছে, দ্রব্য দেওয়া আছে, অর্থাৎ দ্রব্যটা দেওয়া আছে কত, এমটা দেওয়া আছে কত, 50 গ্রাম। তো এখন বলছে যদি আমরা ওইটাকে যদি 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, অর্থাৎ তাপমাত্রাকে যদি 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের দ্রাব্যতা হয়ে যায় কত, দ্রাব্যতাটা হয়ে যায় আমাদের এস এর মানটা কত হয়ে যায় আমাদের 54.4। সেক্ষেত্রে আমাদের এখন কী করতে হবে, যে কতটুকু কেলাসিত হয়, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলে কতটুকু কেলাসিত হবে সেটা বের করতে হবে। এটা কীভাবে বের করবো, তো দেখো নর্মালি কিন্তু আগে যে দ্রব্যটা ছিল 50 গ্রাম, পরবর্তীতে তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসছি তখন আমাদের কি হয়েছে, তখন একটা দ্রব্য ছিল, সেই দ্রব্যটা যদি বের করতে পারি, সেই দ্রব্য থেকে এই 50টাকে যদি পার্থক্য করতে পারি তাহলে কিন্তু খুব সহজে বলতে পারবো কতটুকু কেলাসিত হয়েছে। এই জন্য আমরা কি করব, আমরা 20 ডিগ্রি সেলসিয়াস আনার পর যে দ্রব্যটা হলো সেই এক্স এর মানটা আমরা বের করব। তো এটা আমরা কীভাবে করবো, তাহলে আমরা সূত্র ফেলবো, আমরা জানি এস সমান সমান এক্স বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম গুণন 100। অর্থাৎ যেহেতু আমাদের এখন তুমি বলতে পারো যে সূত্রটা ছিল এস সমান সমান এম বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, বাট এখানে কেন এক্স নিলাম, এখানে এক্স নেওয়ার কারণটা হলো যেহেতু তাপমাত্রাটা আমরা কমাই ফেলছি এবং আগে ছিল আমাদের এম, কিন্তু পরবর্তীতে কমাই যেহেতু নতুন একটা আমাদের দ্রব্য তৈরি করছি বা দ্রব্যটাকে আমাদের বের করতে হবে, এর জন্য আমরা এটাকে এক্স ধরে নেব। তাহলে এখন যদি আমরা মানগুলোকে বসাই তাহলে এখানে দেখো এস এর মানটা দেওয়া ছিল কত, এস এর মানটা দেওয়া ছিল যে 54.4 সমান সমান এক্সটা থাকলো, আর এম মাইনাস ছোট হাতের এম, এই সম্পূর্ণটুকু কিন্তু কি বলা হয়, দ্রাবক বলা হয়, আর দ্রাবক মানে কিন্তু পানিকে বোঝায়। তাহলে এটা সরাসরি আমাদের দেওয়া আছে, অর্থাৎ এখানে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, এটার মানে দেওয়া আছে কত, 75 গুণন কত, 100। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, যে 100 এক্স সমান সমান 54.4 গুণন লিখতে পারি কত, 75। তার মানে এখানে লিখতে পারি এক্স সমান সমান কত লিখতে পারি, যে 54.4 গুণন 75 বাই কত, 100। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এক্স সমান সমান লিখতে পারি যে 40.8 গ্রাম। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে আগে কিন্তু আমাদের দ্রব্যটা ছিল 50 গ্রাম, পরবর্তীতে 20 ডিগ্রি সেলসিয়াসে আনার ফলে কি হয়েছে, আমার দ্রব্যটা হয়ে গেছে 40.8 গ্রাম। তাহলে এখন বলতে পারি কতটুকু কেলাসিত হয়েছে, মানে কতটুকু আলাদা হয়ে গেছে, আগে ছিল 50 এখন হয়ে গেছে 40.8, তাহলে কতটুকু আলাদা হয়ে গেছে বা কতটুকু কেলাসিত হয়েছে সেটা বের করে লিখতে পারি, যে লবণ কেলাসিত হবে, কতটুকু হবে, যেহেতু আগে ছিল কত 50 আর এখন হয়ে গেছে কত 40.8, তাহলে এই দুটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে কতটুকু কেলাসিত, তাহলে কেলাসিত কত হবে 9.2 গ্রাম, এতটুকু কিন্তু কেলাসিত হয়ে যাবে। সো এই ম্যাথটা কিন্তু এইভাবে তোমাকে সলভ করতে হবে। সো সলভ করার জন্য কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। সো কনসেপ্টটাকে আরেকবার একটু রিপিট করতেছি, আগে ছিল
50 গ্রাম দ্রব্য, কিন্তু পরবর্তীতে আমরা হিসাব অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসে আনার ফলে দ্রব্যটা আমরা কত পেলাম 40.8, তার মানে আগে ছিল 50 এখন হচ্ছে 40.8, তাহলে দুটাকে বিয়োগ করে দিলে যতটুকু থাকে 9.8 এটাই আমাদের কী হবে ক্লাস দিতে হবে। তাহলে এইভাবে কিন্তু এই ম্যাথটা সলভ করতে হবে।